শালুক হাত দিয়ে খামচে ধরে রেখেছে আদনানের হাত। পা দিয়ে পিছন থেকে লাথি দিচ্ছে, কিন্তু আদনান শালুকের মুখ ছাড়ছে না। ফিস ফিস করে বলতে লাগলো, তোকে আজ শুনতেই হবে আমার কথা, নয়তো আমি শান্তি পাবো না। তুই শুধু আমার আমার হওয়ার কথা ছিল। আমি তো তোকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যই আশাকে বিয়ে করতে চেয়েছি। মাঝখান থেকে ধ্রুব সব ঝামেলা পাকালো। শালুক খুব জোরে আদনানের হাঁটুতে একটা লাথি দিল। প্রচন্ড ব্যথা পেল আদনান, তবুও শালুকের মুখ ছাড়ল না। শালুককে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে আদনান বলল, একটু আমার কথা শোন শালুক, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তোকে সত্যিই ভালোবেসেছি। আমি মনে হয় পাগল হয়ে যাব শালুক, তোর বিরহে। আমি সব শেষ করে দিব শালুক, সবাইকে শেষ করে দিব। সবার আগে ধ্রুবকে শেষ করে দিব। তোকে আমি একবার হারিয়েছি, আর হারাতে চাই না। বিশ্বাস কর, আমি তোকে অনেক সুখে রাখবো। ধ্রুবর ঘুম ভেঙে গেল হঠাৎ করেই। বুকের ভিতর কেমন কেঁপে উঠল ঘুমের মধ্যেই। তড়াক করে ধ্রুব লাফিয়ে উঠে বসলো বিছানায়। শীত লাগছে, অথচ সে গায়ে কম্বল দেয়নি। এজন্যই কি ঘুম ভেঙে গেছে? ভেবে পেল না ধ্রুব। ফোন চেক করে দেখে আধা ঘন্টা আগে শালুক কল দিয়েছে। ধ্রুব কল ব্যাক করলো শালুককে। রিং হতে থাকলো, কিন্তু শালুক রিসিভ করতে পারলো না। ধ্রুবর কল দেখে আদনানের মাথা খারাপ হয়ে গেল যেন। আদনান শালুককে টেনে নিয়ে এগিয়ে গিয়ে এক হাতে শালুকের মুখ চেপে ধরে ধ্রুবর কল কেটে দিল। কল কেটে দেওয়ায় ধ্রুব 2 মিনিট অপেক্ষা করলো শালুক কল ব্যাক করার। কল না পেয়ে আবারও কল দিল। আদনান বিরক্ত হয়ে কল আবারও কেটে দিল, এরপর ফোন অফ করে দিল। ধ্রুব হতবাক হলো শালুকের ফোন বন্ধ পেয়ে। কথা না বলে শালুক তো ফোন রেখে দেওয়ার মানুষ না। তারপর এখন কিনা ধ্রুবর কল কেটে দিয়ে সে ফোন এর সুইচ অফ করে দিয়েছে। ধ্রুবর বুকের ভিতরে জ্বলতে লাগলো। কি হয়েছে শালুকের? শাপলার ফোন নেই, যে শাপলাকে কল দিবে। উপায় না পেয়ে ধ্রুব দাদাকে কল দিল। কেন জানি তার বুকের ভিতর খচখচ করছে একটা সন্দেহ। নুরুল ইসলাম সাহেব এত রাতে নাতির কল পেয়ে অবাক হলেন। ধ্রুব সোজা বলল, দাদা, এখনই ওপরে যান। শালুকের সাথে আমার এই মুহূর্তে কথা বলতে হবে। চশমা চোখে দিয়ে ধ্রুবর দাদা ফোন নিয়ে উপরে গেল। প্রথমে শাপলার রুমের দরজায় নক করলো। ঘুম থেকে জেগে শাপলা দরজা খুলে দাদাকে দেখে অবাক হয়ে গেল। হাই তুলতে তুলতে বলল, কি হয়েছে দাদা? দাদা জিজ্ঞেস করলেন, শালুক কই? ধ্রুব কল দিয়েছে কথা বলতে। শাপলা আড়মোড়া ভেঙে বলল, ও তো আজকে ওর রুমে শুয়েছে। আমি ডাকছি, চলেন। ধ্রুব লাইনে থেকে সব শুনতে লাগলো। বুকের ভেতর দুকপুক করতে লাগলো ধ্রুবর। শাপলা কয়েকবার শালুককে ডাকলো, কিন্তু শালুক জবাব দিতে পারলো না। আদনান শক্ত করে 2 হাতে শালুকের মুখ চেপে ধরে রেখেছে। উপায় না পেয়ে শালুক লাথি দিয়ে টুলের উপর থাকা গ্লাস ফেলে দিল। ঝনঝন শব্দ তুলে কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনে শালুকের দাদাও এবার ডাকতে লাগলেন, কিন্তু কেউ দরজা খুলছে না। আদনান গামতে লাগলো। সেই সাথে সামনে শালুক তাকে খামচে দিচ্ছে। শালুকের জবাব না পেয়ে দাদা বললেন, ও মনে হয় ঘুমায় গেছে ধ্রুব। ধ্রুব কঠোর স্বরে বলল, না দাদা, ও জেগে আছে। একটু আগে আমি কল দিয়েছিলাম, আমার কল ও কেটে দিয়েছে। আপনি দরজা ভাঙার ব্যবস্থা করেন, যদি শালুক দরজা না খুলে। এক্ষুনি দাদা, দেরি করবেন না। শালুকের দাদা কিছুই বুঝতে পারছেন না কি করবেন। জোরে জোরে শালুককে ডাকতে লাগলেন। বাহিরে চিৎকার শুনে সবার ঘুম ভেঙে গেল। একে একে সবাই রুম থেকে বের হয়ে শালুকের রুমের সামনে জড়ো হলো। শালুকের বাবা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বা? নুরুল ইসলাম সাহেব বিমর্ষ বদনে ছেলের দিকে তাকিয়ে বললেন, বুঝতেছি না রে বাবা। ধ্রুব কল দিল শালুকের সাথে কথা বলবে ফোন দিয়ে যেতে। আমার আগে শালুককে কল দিয়েছে, শালুক নাকি কল কেটে দিয়েছে, রিসিভ করেনি। ওর জন্য চিন্তা হচ্ছে। এখনো লাইনে আছে ধ্রুব। নুরুল ইসলাম সাহেব ফোন কানে দিয়ে বললেন, দরজা তো খুলে না শালুক। ধ্রুব বলল, দরজা ভাঙার ব্যবস্থা করেন দাদা। বড় চাচিকে বলেন গিয়ে দেখে আসতে আদনান কোথায়। নুরুল ইসলাম সাহেব বড় পুত্রবধূকে তাই বললেন। আদিবা বেগম উদ্ভ্রান্তের মতো ছেলের রুমে ছুটে গেলেন। মনে মনে আল্লাহকে বলতে লাগলেন, ছেলে যাতে রুমে থাকে, আর যাতে কোনো কেলেঙ্কারি না ঘটে। তার আশা বৃথা হলো। গিয়ে দেখেন রুমে কেউ নেই। তিনি পাগলের মতো হয়ে গেলেন। বাইরে এসে বললেন, আদনান ওর রুমে নেই। সেলিম সাহেব সাথে সাথে ছেলের ফোনে কল দিলেন। শালুকের রুমের ভিতরে ফোন বেজে উঠল। আদনান নিজেও দিশেহারা হয়ে গেছে এই অবস্থায়। সবাই যে এইভাবে এসে পড়বে তা তার ভাবনাতেও ছিল না। সে তো এসেছিল শুধুমাত্র শালুকের ভুল ভাঙাতে। ভয়ে আদনান দরজা খুলতে গেল না। শালুকের মুখও ছাড়ল না। এতক্ষণ ধরে দস্তাদস্তি করে শালুকের শরীরের সব শক্তি যেন ফুরিয়ে গেল। নিস্তেজ হয়ে গেল শালুক। তার উপর মনে ভয় কাজ করছে ধ্রুবকে নিয়ে।
যদি ধ্রুব ভুল বুঝে তাহলে শালুক কি করবে? এমনিতেও তো ধ্রুব জানে শালুক আগে থেকেই আদনানকে পছন্দ করত। ধ্রুব যদি এখনো ভাবে শালুকের মন মানসিকতা এখনো আগের মতো আছে। বুকের ভিতর হাতুড়ি পেটা করতে লাগলো শালুকের। ইচ্ছে করলো এক ছুটে পালিয়ে যায় ধ্রুবর কাছে। ধ্রুবর বুকে আছড়ে পড়ে। বাহিরে দরজা ভাঙার শব্দ শোনা যাচ্ছে। আদনান স্থানুর মতো দাঁড়িয়ে আছে শালুকের মুখ চেপে ধরে। শালুকও তেমনই দাঁড়িয়ে আছে। দুজনের মনে দুই রকম ভয়। শালুকের মনে হচ্ছে এসব স্বপ্ন দেখছে সে। একটু পরে ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠলে দেখবে সব ঠিকঠাক। কিন্তু শালুকের ভুল ভেঙে গেল যখন দরজা খুলে সবাই শালুকের রুমে প্রবেশ করলো। দুজনকে এই অবস্থায় দেখে সেলিম সাহেব ছুটে এসে আদনানের হাত থেকে শালুককে ছাড়িয়ে দিলেন। শালুকের বাবা মা এসে শালুককে জড়িয়ে ধরল। সারা শরীরে টলছে শালুকের। নিজেকে ভীষণ দুর্বল মনে হচ্ছে। বাবা মায়ের গায়ের উপরে শালুক ঢলে পড়ল। আদিবা বেগমের মাথা হেঁট হয়ে গেল ছেলের এই অসভ্যতা দেখে। সেলিম সাহেব আদনানের গালে কয়েকটা থাপ্পড় বসালেন। আদনান নীরবে সব সহ্য করে গেল। তবুও তার মনে একটাই কষ্ট রয়ে গেল, সে শালুককে কিছুই বুঝিয়ে বলতে পারেনি। শালুকের ভুল ভাঙাতে পারেনি। ওপাশ থেকে ধ্রুবর বেদনার্থ গলার স্বর শোনা গেল। ধ্রুব দাদাকে জিজ্ঞেস করলো, আমার শালুক কই দাদা? ও কেমন আছে? কাপা কাপা গলায় তিনি উত্তর দিলেন, শালুক অজ্ঞান হয়ে গেছে ধ্রুব। ধ্রুব ফোন রেখে দিল। নুরুল ইসলাম সাহেবের চোখে জল চলে এলো। এই বয়সে এসে নিজের নাতির এত বেহায়াপনা দেখবেন কখনো ভেবেছেন তিনি? আদনান তার বড় নাতি, সবার বড় আদনান। কত আদরের ছিল এই নাতি। দাদার হাত ধরে ঘুরে বেড়াতো। দাদার কাঁধে চড়ে বাজারে চলে যেত। প্রথম নাতি হিসেবে, পরিবারের প্রথম সন্তান হিসেবে আদনান সবার অনেক ভালোবাসা স্নেহ পেয়েছে। এই স্নেহ এখনো আছে বলেই তো সেদিন এত বড় ঘটনা ঘটানোর পরেও কেউ আদনানকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেনি। সকালবেলা শালুক নিজেকে মায়ের পাশে শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। ঘড়িতে তখন 10:30 বাজে। হাসনা বেগম তো এতক্ষণ বিছানায় থাকার মানুষ না। তবে এখনো শুয়ে আছে যে এখানে? শাপলা বসে আছে মায়ের পায়ের পাশে। শালুক বের হতে গেলে হাসনা বেগম ডেকে বললেন, আগে ধ্রুবর সাথে কথা বল, কল দিয়ে। শালুকের অন্তরাত্মা শুকিয়ে গেল শুনে। ধ্রুবর সাথে কথা বলবে কিভাবে সে? ধ্রুব কি তাকে বিশ্বাস করবে? যদি তাকে মিথ্যাবাদী ভাবে ধ্রুব? শালুক সেই আঘাত কিভাবে সহ্য করবে? ভয়ে শালুক ধ্রুবকে কল দিল না, চুপচাপ বসে রইল জানালার পাশে। কিছুক্ষণ পর শালুকের বাবা এলেন রুমে শান্তকে নিয়ে। শান্ত আজ সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে। পাশে মাকে না দেখে অস্বাভাবিক আচরণ করছিল। স্ত্রীকে শুয়ে থাকতে দেখে ফয়েজ আহমেদ জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? আজ রান্নাঘরে গেলে না যে? হাসনা বেগম বিছানায় উঠে বসলেন। কড়া স্বরে বললেন, কেন? একদিন বান্দিগিরি করছি না বলে কি বুকের ভিতর খচখচ করছে নাকি? বিয়ে করে তো বউ আনোনি, বান্দি এনেছ। 24 ঘন্টা 7 দিন যে চাকরানির মতো ঘুরে। আত্মসম্মানহীন এক নারী আমি। নিজেকে নিজের ঘেন্না হয় আজ। ফয়েজ আহমেদ কিছুই বুঝতে পারলেন না। শান্ত কান্না করে বললেন, নাস্তা দাও, খাবো। হাসনা বেগম অপ্রত্যাশিত কাজ করে ফেললেন। ছেলের গালে একটা চড় মারলেন। শাপলা শালুক তার বাবা হতভম্ব হয়ে গেল হাসনা বেগমের এই ব্যবহার দেখে। শান্ত দিঘির জলের মতো নীরব থাকায় এই মানুষটা আজ এত রেগে আছে কেন? হাসনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বললেন, কোনোদিন এই চিন্তা মাথায়ও আনিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে। তুমি এই মুহূর্তে আব্বাকে গিয়ে বলবে আমরা আলাদা হতে চাই। এই এক ছাদের নিচে আমি আমার মেয়েদের নিয়ে কিছুতেই থাকবো না আর। আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন শেষ হয়ে গেছে। আমার আরেকটা মেয়ের জীবনে এখানে থেকে কোনো বিপদে পড়ুক তা আমি চাই না। এই বাড়িতে আমি আর থাকবো না। যতক্ষণ না তুমি আমাদের নিয়ে বাড়ি ছেড়ে বের হবে, আমি এবং আমার সন্তানেরা কেউই এক গ্লাস পানিও মুখে দিব না এই বাড়ির। ফয়েজ আহমেদের মাথা বনবন করে ঘুরতে লাগলো। কি বলছে হাসনা এসব? উঠে দাঁড়িয়ে তিনি বললেন, পাগল হয়ে গেছো তুমি? কি বলছো বুঝতে পারছো? তুমি নিজে থাকতে পারবে তো কখনো? সংসার, শ্বশুর শাশুড়ি, ননদ, যাদের ছেড়ে বাবার বাড়ি গিয়ে তুমি 2 দিনের বেশি 3 দিন কখনোই থাকতে পারোনি। সব সময় বলতে এদের ছাড়া তোমার দম বন্ধ লাগে। সেই মানুষ কিভাবে এসব বলছো? হাসনা বেগম শান্ত স্বরে বললেন, তখন আমি জানতাম না। আদর যত্ন করে কালসাপ পুষছি, যে কিনা আমার মেয়েদের উপর ছবল দিবে। একবার সে আমার মেয়ের চরিত্রে দাগ লাগাতে পারেনি, এজন্য আবার চেষ্টা করেছে। আজও যখন পারেনি আবারও চেষ্টা করবে সে। আমি আর এরকম কিছু চাই না আমার মেয়েদের জীবনে। তোমার যদি মেয়েদের জন্য কোনো চিন্তা না থাকে তাহলে তুমি থাকো এখানে। আমি ওদের 3 জনকে নিয়ে বের হয়ে যাব এক কাপড়ে।
ফয়েজ আহমেদ দিশেহারা হয়ে গেলেন। তার মাথায় কিছু আসছে না। স্ত্রী যা বলছে তা কোনো দিক থেকে ভুল না। কিন্তু এভাবে যৌথ পরিবার থেকে চলে যাওয়া তাও তার মন মানছে না। ফয়েজ আহমেদ বের হয়ে যেতেই হাসনা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। শালুক মায়ের সামনে গিয়ে বলল, কেন এরকম করছো মা? তুমি কি পারবে থাকতে? হাসনা বেগম কান্নার জন্য কথা বলতে পারলেন না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আমার 20 বছরের ধরে সাজানো সংসার, মায়া মমতা ভালোবাসা দিয়ে সাজিয়েছি তিনজন মিলে। কখনো ওদের যা ভাবিনি, বোন ভেবেছি। ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো ভেবেছি। আজ সব ছেড়ে যাওয়ার কথা বলছি, কি অল্প কষ্টে। আমার মেয়েদের এরকম একটা পরিবেশে আমি আর রাখতে চাই না। এখানে থাকলে ধ্রুব কিছুতেই আর শালুককে আসতে দিবে না এই বাড়িতে। আমি চিনি ধ্রুবকে। যেখানে একবার তার অসম্মান হবে সেখানে সে দ্বিতীয়বার আসবে না। আজকের এই ঘটনার পর ধ্রুব কিছুতেই আসবে না এই বাড়িতে। শালুককেও আসতে দিবে না। বাকিটা জীবন আমার মেয়েকে এইভাবে থাকতে হবে। আজ শালুকের সাথে এরকম করেছে, পরের বার যে শাপলার সাথে এরকম হবে না, কে নিশ্চয়তা দেবে? ফয়েজ আহমেদ নিচে গিয়ে বাবাকে ডাকলেন। তিনি নিজেও বুঝেছেন এটা। এই বাড়িতে থাকলে শালুককে আর এই জীবনের জন্য দেখবে না। ধ্রুব কখনোই শালুককে এখানে পাঠাবে না। সব ভেবে ফয়েজ আহমেদ বাবাকে বললেন, আজকে এই মুহূর্তে তিনি স্ত্রী সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যেতে চান। নুরুল ইসলাম সাহেব নরম স্বরে বললেন, বেশ, যা তোমাদের ভালো মনে হয় তাই করো। যদি মনে হয় আমার নাতনিদের জন্য এতেই ভালো হবে, তবে আমি তোমাদের কিছুতেই বাধা দিব না। আদিবা বেগম কাপে চা ডালতে ডালতে সব শুনলেন। তার হাত পা কাঁপতে থাকলো, কিন্তু বাধা দেওয়ার মতো সাহস পেলেন না। কিভাবে বাধা দিবেন তিনি? একটা হাসি খুশি যৌথ পরিবার ভেঙে যেতে বেশি দেরি হলো না। কেউ কাউকে দোষারোপ করতে পারলো না, অভিযোগ করতে পারলো না। ধ্রুব কল দিল কিছুক্ষণ পর। শাহরুখের সারা শরীর কেঁপে উঠল। কোনো মতে উঠে ফোন রিসিভ করলো। ধ্রুব নরম স্বরে বলল, শরীর কেমন এখন তোমার? শাহরুখ কোনো মতে জবাব দিল, ভালো আছি এখন। ধ্রুব কোমল গলায় বলল, আমাকে বলতে বলছি না, আমাকে বলতে বলছি না। কোনো সমস্যা হলে শাহরুখ? গতকাল আদনান যখন তোমায় রাস্তায় বিরক্ত করেছে, কেন আমার কাছে লুকিয়ে গেলে তখন? আমি বলেছি না আমার কাছে বলতে, কোনো সমস্যা হলে। আজ যদি কোনো বিপদ হতো শালুক, আমি কিভাবে বাঁচতাম? কাকে নিয়ে বাঁচতাম আমি শালুক? তোমাকে আমি বলেছি না আমার আর কেউ নেই তুমি ছাড়া। আমার এই পৃথিবী অন্ধকার তোমাকে ছাড়া। তবে কেন আমার কাছে লুকিয়ে গেলে? আমাকে কথা দাও শালুক, আর কখনো আমার কাছে এরকম কিছু লুকাবে না, যা তোমার ক্ষতির কারণ হতে পারে। শালুক কেঁদে ফেলল। ভেবেছিল ধ্রুব তাকে ভুল বুঝবে। এখন ধ্রুবর কথা শুনে শালুকের সব ভয় কেটে গেল। ঝরঝর করে কেঁদে উঠল শালুক। জীবনে এরকম বোঝার মতো একটা মানুষ থাকলে আর কি লাগে সুখী হতে। শালুক কথা দিল আর কখনো কোনো কথা সে লুকিয়ে যাবে না, তার বিপদের কারণ হতে পারে এমন।